মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদনের উপর শুনানি শেষ হলো দুপক্ষেরই। রায় ঘোষণা কাল। বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে তিনি প্ল্যান করেছেন, এ ব্যাপারে উৎসাহিত করেছেন, এটাও বিরাট অপরাধ এবং এই অপরাধে তাকে শাস্তি যে দেওয়া হয়েছে আপিল বিভাগ থেকে সঠিকভাবে শাস্তি দেওয়া হয়েছে। যে চার্জের উপরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই চার্জের সাক্ষী প্রমাণ আছে, এই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া বেআইনি হয়েছে। একই দিনে হবে সাকা চৌধুরীর রিভিউ শুনানি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা নিজামীর আপিলের শুনানি শুরু। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা সহ প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহ যুক্তরাষ্ট্রের। ক্যাটাগরি 1-এ উন্নীত করার দাবি বিমান পরিবহন মন্ত্রীর। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত, দাবি ফরাসি তদন্ত সংস্থার। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফ্রান্সের। ইউরোপ জুড়ে নীরবতা পালন। চট্টগ্রামে শিশু ইয়াসিন হত্যার দায়ে 4 জনের ফাঁসির আদেশ। ফরিদপুরে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড। এবং টিম ক্যাহিলের হ্যাট্রিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হারের পথে স্বাগতিক বাংলাদেশ। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের উপর রায় দেয়া হবে কাল। সকালে উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, রিভিউয়ের রায়েও আলবদর কমান্ডার মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকবে। অন্যদিকে আসামি পক্ষের আশা রায়ের সাজা কমে আসবে। এদিকে সাকার রিভিউ আবেদনটি কার্যতালিকায় থাকলেও আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আগামীকাল পুনর্নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আফজাল হোসেনের রিপোর্ট। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে গত 30 সেপ্টেম্বর চূড়ান্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপর সবশেষ আইনি লড়াই হিসেবে দণ্ড পুনর্বিবেচনা চেয়ে একই আদালতে রিভিউ আবেদন করেন এই দুই মানবতাবিরোধী। মঙ্গলবার এই দুইজনের রিভিউ শুনানির দিন ধার্য থাকলেও মুজাহিদের আবেদনটি কার্যতালিকায় 2 নম্বরে থাকায় শুরু হয় তার আবেদনের শুনানি। সকাল 9টা থেকে প্রায় 2 ঘন্টা দুপক্ষের শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, রায়ে মুজাহিদের ফাঁসি বহাল থাকবে। আমার কাছে মনে হয় না যে রিভিউতে তেমন কোনো চেঞ্জ আসবে, কারণ যে আর্গুমেন্ট ডিফেন্স দিয়েছে তাতে আমার কাছে মনে হয় না মিস্টেক বা এরর তারা আইডেন্টিফাই করতে পেরেছে। বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে সরাসরি তাকে হত্যা করতে হবে এটা কোনো কথা না। তিনি এই ব্যাপারে প্ল্যান করেছেন, এই ব্যাপারে উৎসাহিত করেছেন এবং এই ব্যাপারে তার যারা সহকর্মী তাদেরকে উজ্জীবিত করেছেন। এটাও বিরাট অপরাধ এবং এই অপরাধে তাকে শাস্তি যে দেওয়া হয়েছে আপিল বিভাগ থেকে সঠিকভাবে শাস্তি দেওয়া হয়েছে। অন্যদিকে আসামি পক্ষ মনে করে রিভিউয়ের রায়ে মুজাহিদের সাজা কমে আসবে। যে চার্জের উপরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই চার্জের সাক্ষী প্রমাণ আছে, তাতে এই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া বেআইনি হয়েছে এবং এটা মাননীয় আদালত এটাকে পুনর্বিবেচনা করা যোগ্য আইনগতভাবে। মুজাহিদ ও সাকার রিভিউ শুনানিকে কেন্দ্র করে পুরো আদালতকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর চতুর্থ কোনো মামলা হিসেবে বুধবার মুজাহিদের রিভিউ নিষ্পত্তি করতে যাচ্ছে আপিল বিভাগ। এদিকে মুজাহিদের রিভিউ শুনানি শেষ হওয়ার পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি শুরু করতে আসামি পক্ষকে নির্দেশ দেন আপিল বিভাগ। এ সময় সাকার আইনজীবীরা সময় আবেদন জানালে আগামীকাল শুনানির দিন পুনর্নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ আসামি পক্ষের সময় আবেদন খারিজ করে শুনানি শুরুর নির্দেশ দেন। এরপর নিজামীর আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান শুনানিতে অংশ নেন।
প্রায় 1 ঘন্টা শুনানির পর আপিল বিভাগ আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন। 2014 সালের 29 অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ও বছরের 23 নভেম্বর আপিল করেন নিজামী। এদিকে আগামীকাল জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের উপর রায়কে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান। বিকেলে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে পুলিশের স্বল্প সংখ্যক সদস্যদের টহল দিতে দেখা গেছে। জনস্বার্থের কথা চিন্তা করেই পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান শিবলী নোমান। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সচেষ্ট বলে জানান তিনি। রায় ঘোষণার পূর্বে আজকে থেকে আমরা একটা ডিপ্লয়মেন্ট কিন্তু ইতিমধ্যে আমরা নিয়েছি। আজকে সকাল থেকে আপনারা দেখেছেন যে পুলিশের একটা বিরাট সংখ্যক পুলিশ বাহিনী নগরের গুরুত্বপূর্ণ স্থানে, গুরুত্বপূর্ণ স্থাপনায় এবং যে সকল স্থানে জনসমাগম আছে সহ যে সকল কেপিআইগুলো আছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলো আছে, সেখানে আমাদের নজরদারি আছে। আমাদের নজরদারির সাথে আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, বন্দি বিনিময়, মাদক চোরাচালান সহ বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠকে দুই পক্ষ এসব বিষয়ে একমত হয়। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করেছে দুই দেশ। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় বন্দি অনুপ চেটিয়া সহ 3 ভারতীয়কে ফিরিয়ে দেওয়ার পরপরই নারায়ণগঞ্জের 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে দেয় ভারত। এছাড়া সীমান্ত চুক্তির আওতায় বন্ধুপ্রতিম এই দুই দেশের সমস্যা সমাধানের পাশাপাশি ছিটমহল বিনিময় ছিল এবছরের উল্লেখযোগ্য অগ্রগতি। তবে দুদেশের সীমান্ত রক্ষায় নিরাপত্তা জোরদার, মাদক চোরাচালান বন্ধ, শিশু ও নারী পাচার রোধ এবং অনুপ্রবেশ সহ নানা ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টির কারণে প্রায় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে দুদেশই অঙ্গীকার করেছে বলে জানান বাংলাদেশের পক্ষে বৈঠকের সভাপতি স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান। সীমান্তে ফায়ারিং, হত্যা, আমাদের টার্গেট হচ্ছে এটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং ভারত কর্তৃপক্ষ আমাদের এই মন্তব্যের ব্যাপারে একমত পোষণ করেছে। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে স্থল সীমান্তের নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ সীমান্তে অবৈধ ট্রলারের অনুপ্রবেশের বিষয়গুলো গুরুত্ব পায় বলে জানান তিনি। ইন্ডিয়ান কোন ইনসার্জেন্সি কোন গ্রুপের জন্য বাংলাদেশে কোনো তৎপরতা আছে এটা আমরা প্রেজেন্স নাই, ক্যাম্প নাই, এটা আমরা সুনির্দিষ্টভাবে বলেছি। তারপর আমি বলবো যে এগুলো অনেক সময় ডিসগাইজড ফর্মে থাকে, সেইগুলোর ব্যাপারে আমরা সচেতন আছি এবং ভারতের তরফ থেকে আমাদের বলা হয়েছে তারা যদি কোনো তথ্য পায় সেগুলো ইমিডিয়েটলি আমাদের সাথে শেয়ার করবে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রাপ্তি আরও সহজকরণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি 1-এ উন্নীত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি দাবি করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এদিকে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। সচিবালয়ে দুপুরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকার দেখা করার পর বিমানমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। সাক্ষাৎকালে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর প্রশংসা করে বার্নিকাট বিমান পরিবহন নিরাপত্তা আরও জোরদারে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস দেন। এ সময় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সহিংসতা মোকাবেলায় দুদেশ একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। বললেন যে ইতিমধ্যে তোমাদের ব্রিটিশরা তোমাদের সহযোগিতা করতেছে, এই জায়গা তোমাদের সহযোগিতা করছে, আমরা তোমাদের সহযোগিতা করতে চাই এই মিশন সিকিউরিটির ব্যাপারে। তা আমি বলেছি যে মেশিনারি যেগুলো দরকার তার অনেকগুলোই আমাদের পূরণ হয়ে গেছে অথবা হয়ে নাই। তোমরা দুটো বিষয়ে আমরা সাহায্য করতে পারো, একটা হচ্ছে বাই গিভিং দিস লজিস্টিক সাপোর্ট আমাদেরকে, আর একটা হলো যে আমাদের সিকিউরিটি পিপুল যারা আসবে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা তোমরা করতে পারো। তবে আমরা যেটা ব্যাপারে মোর ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে আমাদের এয়ারপোর্টটা ক্যাটাগরি 1 হতে হবে। ক্যাটাগরি 2-তে এখনো পর্যন্ত আছে। ক্যাটাগরি 1-এর জন্য যে শর্তাবলী FAA দিচ্ছে আমাদেরকে, তার মধ্যে আমরা অধিকাংশই পূরণ করেছি। সন্ধ্যার সময় আরো থাকছে
অবমাননাকর ও হয়রানিমূলক স্ট্যাটাস বন্ধে ফেসবুকের সঙ্গে শিগগিরই চুক্তির পদক্ষেপ জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ঢাকা সফররত ভারতের স্বরাষ্ট্র সচিব রাজীব মেহেরি ইসি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকেলে গণভবনে এই সাক্ষাতে ভারতের স্বরাষ্ট্র সচিব তার সফরের বিভিন্ন কর্মসূচি এবং এর অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। শেখ হাসিনাকে মেহেরি ইসি জানান, সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফলপ্রসূ হয়েছে। এরপর নেপালের পররাষ্ট্রমন্ত্রী কমল থাপা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ থেকে চাল এবং ওষুধ আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। অস্ট্রেলিয়া বাংলাদেশ ফুটবল ম্যাচের খবর। 2018 বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই ম্যাচটিকে ঘিরে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী এস.এম. ইকবাল। সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, পারমিতা, আপনাকে ধন্যবাদ। পারমিতা, আপনি যেমনটি জানেন, আজ কিন্তু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপ বাছাই যে হোম ম্যাচ, সেই হোম ম্যাচটি কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে। যে ম্যাচে কিন্তু এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে, অর্থাৎ দ্বিতীয়ার্ধের এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু 4-0 গোলে পিছিয়ে রয়েছে। অর্থাৎ যে 4টি গোল যেটা হয়েছিল সেটা কিন্তু প্রথমার্ধে হয়েছিল। তো এই মুহূর্তে এই ম্যাচটি কেমন খেলছে বাংলাদেশ, সেই ম্যাচটি এইসব নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন একসময়কার সাবেক ফুটবলার কায়সার হাবিব। তার কাছ থেকে জানবো আজকে আসলে বাংলাদেশ ওভারঅল কেমন খেললো অস্ট্রেলিয়ার বিপক্ষে। আসলে খেলাটা সেরকম আশানুরূপ হয়নি যেটা আশা করেছিল। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে অনেকদিন পর উপচে পড়া দর্শক দেখে আমার খুবই ভালো লাগছে। সেই 80 এবং 90 দশকের খেলার কথা মনে পড়ছে। অস্ট্রেলিয়া ডেফিনেটলি ভালো টিম, তারা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তারপরে আমি মনে করবো যে স্বাগতিক দল হিসেবে বাংলাদেশ আরেকটু ভালো করা উচিত ছিল, যেটা এত দর্শক এসেছে খেলা দেখার জন্য, টিভিতে লাইভ দেখাচ্ছে, আরেকটু ভালো করলে হয়তো আমাদের ভালো লাগতো। আচ্ছা, আসলে বাংলাদেশের ল্যাকিংসটা কোথায় আপনার মনে হয়েছে যে বাংলাদেশ কোন জায়গায় উন্নতি করা উচিত? আসলে স্টার্টিং এ তারা বেশি ডিফেন্সিভ চলে গেছে। আমার যেটা মনে হয় যে স্টার্টিং এ একটা স্বাগতিক দল, হ্যাঁ, যত বড় ইয়ে হোক না কেন, টিম হোক না কেন, আমরা অনেক ভালো ভালো টিমের বিরুদ্ধে খেলেছি। আমরা কোরিয়ান দলের বিরুদ্ধে খেলেছি, আমরা এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম ইরানের বিরোধী দলকে হারিয়ে। সেই সময় অনেক ভালো ভালো এশিয়ান মানের বিগ টিমগুলির এগেনস্টে খেলেছি এবং ইউরোপিয়ান থেকে অনেক টিম আসছিল, তাদের এগেনস্টে খেলেছি। কিন্তু আজকে খেলা দেখা গেছে বেশি ডিফেন্সিভ, স্টার্টিং থেকেই তারা মনে হচ্ছিল যে আমরা অনেক উইক, এই ধরনের একটা মনোভাব নিয়ে তারা নেমেছে। যে জিনিসটা আরেকটু তারা যদি অ্যাটাকিং খেলতো আমার মনে হয় যে একটু ভালো হতো। আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, বিশেষ করে স্কুল ফুটবলের উপরে জোর দেওয়া দরকার এবং সেখানে খেলোয়াড়গুলি বের করে নিয়ে আসতে হবে অনেক অল্প বয়স থেকে এবং তাদেরকে অন্তত 8-10 বছর একটি ক্যাম্প করে ইয়ে করতে হবে, অন্তত আন্ডার 10 ইয়ে করতে হবে। জি পারমিতা, আপনি আসলে যেমনটি শুনছিলেন যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে ম্যাচটি হচ্ছে সেই ম্যাচের কিন্তু এখনো প্রায় বেশ কিছু অংশ কিন্তু এখনো বাকি আছে। তো এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ 4-0 গোলে পিছিয়ে রয়েছে। আমরা যেমনটি একটু আগে তার কাছ থেকে শুনছিলাম যে বাংলাদেশের স্টার্টিং, অর্থাৎ বাংলাদেশ হয়তো শুরুতেই কিছুটা ডিফেন্সিভ খেলে ফেলেছিল, সেই জন্য প্রথমার্ধে তারা 4-0 গোলে পিছিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো গোল কিন্তু তারা হজম করেনি, এটিকে প্রাপ্তি হিসেবে দেখছেন। পাশাপাশি আরো একটি জিনিস তিনি বললেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে আসলে এখনই সময়, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার। পারমিতা, আরো একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি, যেটি হচ্ছে যে ম্যাচের কিন্তু এখনো প্রায় বেশ কিছুটা সময় বাকি আছে। তারপরেও কিন্তু ফুটবল সমর্থক যারা অনেক প্রত্যাশা নিয়ে আজকের এই ম্যাচটি দেখতে এসেছিল, তারা কিন্তু বের হয়ে এসেছে। অর্থাৎ তারা ধরে নিয়েছে যে বাংলাদেশ আজকে হেরে যাচ্ছে, সেই কারণে কিন্তু তারা বেরিয়ে এসেছে। তারপরে তাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে বাংলাদেশ একসময় ভালো খেলবে, অর্থাৎ অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের দলগুলোর বিপক্ষে তারা একসময় ভালো খেলবে, এটি হচ্ছে তাদের প্রত্যাশা। অর্থাৎ এই ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সর্বশেষ পরিস্থিতি। পারমিতা, দর্শক আমরা জানছিলাম বাংলাদেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই পর্বের যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যে যে ফুটবল খেলা চলছে আজকে, সেই ম্যাচের সর্বশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী এস.এম. ইকবালের কাছ থেকে। মনে হচ্ছে আজকে জাফর বাংলাদেশ দলের আসলে ভাগ্য কিছুটা খারাপ রয়েছে, 4-0 গোলে পিছিয়ে আছে এখন পর্যন্ত বাংলাদেশ। চট্টগ্রামে ইয়াসিন আরাফাত আবির নামে 7 বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শুধু মৃত্যুদণ্ড নয়, বর্বরচিত হত্যা এবং লাশ গুমের চেষ্টার দায়ে 2 বার করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী আরাফাতের বাবা রিয়াজ উদ্দিন। চট্টগ্রাম থেকে শফিকুল আলমের পাঠানো তথ্য ও আশরাফুল আলমের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
2012 সালে দায়ের করা আরাফাত হত্যা মামলায় টানা 3 বছর শুনানি শেষে রায় দেওয়া হলো আজ। 8 জন সাক্ষীর মধ্যে 21 জনের সাক্ষ্য গ্রহণ এবং বাদী বিবাদী তর্ক বিতর্ক শেষে 4 আসামিকে দণ্ডবিধি 302 ধারায় মৃত্যুদণ্ড দেয় বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। এছাড়া এই 4 জনকে শিশু ও নারী নির্যাতনের 7 এবং 8 ধারায় দুবার যাবজ্জীবন কারাদণ্ড এবং দণ্ডবিধির 201 ধারায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর রায়ে সন্তোষ প্রকাশ করেন আরাফাতের বাবা রিয়াজউদ্দিন। এই কোর্টে যত কলা কৌশল আছে, সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং আইনজীবী যারা আছে, এরা সবাই আমার জন্য পরিশ্রম করছে, একবার ছোট হইতে বড়, আমি এর জন্য খুশি। এছাড়া মামলার 5 আসামির মধ্যে রাবেয়া বেগম সরাসরি জড়িত থাকার প্রমাণ না মেলায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7, 8 এবং 30 ধারায় একই সঙ্গে দণ্ডবিধির 302, 201, 34 ধারায় অভিযোগ গঠন করা হয়। এই 5 জন আসামির মধ্যে 4 জন আসামিকে আদালত বিভিন্ন ধারায় দণ্ডিত করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণীতে জানা যায়, চট্টগ্রামের হালিশহর থেকে 2012 সালে 7 বছর বয়সী ইয়াসিন আরাফাতকে অপহরণ করা হয়। আরাফাতকে সিলেটে নিয়ে যাওয়ার পথে সে খুব কান্নাকাটি করলে পথে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার লাশটি সীতাকুণ্ড এলাকার একটি পুকুরে ফেলে দেওয়া হয়। সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুরে নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণের পর হত্যা মামলায় 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক আব্দুর রহমান সর্দার এ আদেশ দেন। এছাড়া মামলার আরেক আসামি মৌসুমীকে খালাস দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। মঙ্গলবার বেলা 12টার দিকে জাকি আক্তার চম্পা হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এ হাজির করে পুলিশ। পরে তাদের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক আব্দুর রহমান সর্দার। এ সময় হত্যার দায়ে মামলার আসামি শামীম, বাবুল, জাহিদ ও আকাশের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালত। আর ধর্ষণের দায়ে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মৌসুমীকে খালাস দেন বিচারক। তবে দণ্ডপ্রাপ্তদের মধ্যে আকাশ মণ্ডল পলাতক রয়েছে। 2টা ধারায় মামলাটা অভিযোগ প্রমাণ হয়েছে। নারী শিশুতে দর্শনেরটা প্রমাণ হয় যাবজ্জীবন এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস। আর আপনার যেটা মৃত্যুদণ্ড 302 মার্ডার, 302 এবং 34-এ মৃত্যুদণ্ড দণ্ডিত করেছেন। রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। আসামিরা তাকে নির্মমভাবে হত্যা করেছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু যে আসামি যে 4 জন ফাঁসি দিচ্ছে, কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে মেয়েটাকে ফাঁসি দেওয়া উচিত ছিল। এদিকে মামলার রায় নিয়ে অসন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবী। বিজ্ঞ আদালত সম্পূর্ণ আবেগের বশবর্তী হয়ে এই মামলায় আমার আসামি সহ সকল আসামিদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা যেহেতু ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, সেই কারণে আমি আমার মক্কেলের পক্ষে উচ্চ আদালতে আপিল করব। 2012 সালের 13 ডিসেম্বর এক গায়ে হলুদের অনুষ্ঠানে নবম শ্রেণীর ছাত্রী চম্পাকে ধর্ষণের পর হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে গাছে ঝুলিয়ে রাখে আসামিরা। ঘটনার 2 দিন পর নিহতের ভাই ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অবমাননা কর ও হয়রানিমূলক স্ট্যাটাস বন্ধে ফেসবুকের সঙ্গে শিগগিরই চুক্তির পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দুপুরে রাজধানীর রমনা বিটিআরসি অডিটোরিয়ামে তিনি একথা জানান। এ সময় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কাজ করবে বলে জানান তারানা হালিম। আমরা যেন ফেসবুকের সঙ্গে সেই চুক্তিটা করতে পারি, যেখানে আমরা এই ধরনের কন্টেন্ট যেগুলো আছে, মানহানিকর, নারীর প্রতি অবমাননাকর, রাজনৈতিক কারণে ব্যবহার করে বিব্রতকর, জঙ্গি উৎসাহ প্রদান করে, দেশে বিভিন্নভাবে অস্থিতিশীলতার সৃষ্টি করে, এগুলোকে কন্ট্রোল করার জন্য আমার মনে হয় যে আমরা মোটামুটি ভাবে একমত পোষণ করেছি যে আমাদের ফেসবুকের সঙ্গে একটা চুক্তি করা অত্যন্ত জরুরি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে নাইকো দুর্নীতি মামলায় 30শে নভেম্বর আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুপুরের সময় সংবাদকে তিনি একথা জানান। এ সময় তিনি আরো বলেন, যদি বেগম খালেদা জিয়া ওই সময়ের আগে দেশে ফিরতে না পারেন তাহলে সময় আবেদন করবেন। 30/9/2015 তারিখে মামলাটা রিসিভ করে বিশেষ জজ আদালত নাম্বার 9 তিনি আদেশ করেছেন যে আগামী 30/11 তারিখে বেগম খালেদা জিয়ার উপস্থিতির জন্য দিন ধার্য করেছেন। দেশে আসলে অবশ্যই উপস্থিত হবেন, আর যদি এর মধ্যে দেশে না আসেন আমরা সময়ের আবেদন করব। উই ক্রিয়েট হোপ
আশার ভাষা নিয়ে এই স্লোগানকে সামনে নিয়ে রাজধানীর গ্যান্ডারিয়ায় যাত্রা শুরু করলো দেশের প্রথম পূর্ণাঙ্গ মডিউলার অপারেশন থিয়েটার সম্বলিত হাসপাতাল আজগর আলী হাসপাতাল। মডিউলার অপারেশন থিয়েটার অস্ত্রোপচার পরবর্তী ইনফেকশনের আশঙ্কা কমায়। বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে 300 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র সাইদ খোকন, হাসপাতালের প্রতিষ্ঠাতা সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, হাসপাতালের প্রেসিডেন্ট সিটি গ্রুপের পরিচালক মোহাম্মদ হাসান, খ্যাতিমান ডাক্তার, হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ। মেয়র ছিলেন। আজকের এই অনুষ্ঠানে আমরা দোয়া করি তার জন্য সে প্রচেষ্টা বাংলাদেশকে একটি জনাব সাইদ খোকন। পুরানো শহরের মানুষ এখান থেকেই সেবা পাবে। স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। আন্তর্জাতিক বিশ্বে আজকে আমরা মর্যাদার আসনে দাঁড়িয়েছি। আজকে বাংলাদেশ নিম্ন মধ্যম দেশে রূপান্তরিত হয়েছে এবং সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা উচ্চ মধ্যম দেশে রূপান্তরিত হব। প্যারিস হামলার পর ফ্রান্স জুড়ে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত 1,15,000 সদস্য মোতায়েন করা হয়েছে। হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারে সারা দেশে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে নতুন করে ফ্রান্সের বিভিন্ন স্থানে 128টি অভিযান পরিচালনা করা হয় বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়েছে বলে জানায় ফরাসি তদন্ত সংস্থা। প্যারিস হামলার জন্য আইএসকে দায়ী করে যে কোনো মূল্যে জঙ্গি গোষ্ঠীটিকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ফ্রান্স জুড়ে জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে পার্লামেন্টে একটি বিল তোলার ঘোষণাও দেন তিনি। প্যারিসে ভয়াবহ হামলার পর সিরিয়ায় নতুন করে বিমান হামলা আর ফ্রান্স জুড়ে জঙ্গি বিরোধী অভিযান জোরদারের পর মঙ্গলবার ফরাসি পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এ সময় জঙ্গি গোষ্ঠী আইএসকে ধ্বংস করতে ফ্রান্স দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি। প্যারিসে হামলার পর ফ্রান্স এখন যুদ্ধাবস্থায় রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন ওলাঁদ। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, এমনকি তারা কোনো বিশেষ জাতিগোষ্ঠীরও প্রতিনিধিত্ব করে না। যেসব সন্ত্রাসী গোষ্ঠী শুধু ফ্রান্স নয় পুরো বিশ্বের জন্যই হুমকি, সেই সকল সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি এবং এই যুদ্ধ অব্যাহত থাকবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়ন করা হবে। আইএসকে দানবের সাথে তুলনা করে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সবসময় ফ্রান্সের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার প্যারিসে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ফ্রান্স সফরে যান তিনি। যুক্তরাষ্ট্র ফ্রান্সের অনেক পুরনো বন্ধু। যে কোনো দুঃসময়ে অতীতে সবসময় ফ্রান্সের পাশে ছিল যুক্তরাষ্ট্র। ঠিক তেমনি সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধে ঘোষণা করেছে ফ্রান্স, সে যুদ্ধেও কাঁধে কাঁধ মিলিয়ে ফ্রান্সের পাশে থাকবো আমরা। কোনোভাবেই সন্ত্রাসীদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়িত হতে দেয়া যাবে না। এদিকে প্যারিসে হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়েছে বলে দাবি করেছে ফরাসি তদন্ত সংস্থা। 27 বছর বয়সী আব্দেল হামিদ আবাউত নামে ওই ব্যক্তি সিরিয়ায় বসবাসরত বেলজিয়ামের নাগরিক বলে জানানো হয়। আবাউত ইউরোপে আগের কয়েকটি পরিকল্পিত হামলার হোতা এবং তাকে ধরতে অভিযান চলছে বলেও জানান গোয়েন্দারা। এর আগে সোমবার প্যারিস হামলায় জড়িত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজন সালে আবদেসালামকে ব্রাসেলস থেকে আটক করার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও পরে তা অস্বীকার করে বেলজিয়ান পুলিশ। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হামলার হুমকি দিয়ে প্রকাশ করা আইএসের নতুন ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও ইরাকে আইএসের একটি উপদল ভিডিও বার্তাটি প্রকাশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সোমবার অনলাইনে প্রকাশিত ওই ভিডিও বার্তায় সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলায় যেসব দেশ অংশ নিয়েছে তাদেরকেও প্যারিস হামলার মতো পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়। ভিডিও বার্তায় অস্ত্র হাতে এক ব্যক্তিকে আইএসের হয়ে যুক্তরাষ্ট্র সহ সিরিয়ায় বিমান হামলা চালানো অন্যান্য দেশকেও হামলার হুমকি দিতে দেখা যায়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আবারও 2018 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। টিম কাহিলের হ্যাট্রিকে সফরকারী অস্ট্রেলিয়া 4-0 গোলে হারিয়েছে বাংলাদেশকে।
বাছাই পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকারুদের আগ্রাসনে ম্যাচের শুরু থেকেই মামুনুল জামালরা ব্যস্ত ছিলেন রক্ষণদুর্গ সামলাতে। এর আগে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক বাংলাদেশকে চেপে ধরে অস্ট্রেলিয়া। ৬ মিনিটে অ্যাডেন মুইয়ের ফ্রিকিক থেকে গোল করে সফরকারীদের প্রথম লিড এনে দেন অজি দলের তারকা মিডফিল্ডার টিম কাহিল। ৩২ মিনিটে জটলা থেকে গোল করে লিডটা দ্বিগুণ করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। এরপর ৫ মিনিট পর আবারও মুই কাহিল জাদু। সফরকারীদের ব্যবধান বাড়ানোর সাথে হ্যাটট্রিকও পূরণ করেন কাহিল। ৪৫ মিনিটে মুইয়ের ফ্রিকিক থেকে গোল করে ব্যবধানটা আরও বড় করেন অধিনায়ক জরিনাক। ফলে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সকারুরা। দ্বিতীয়ার্ধে সফরকারীদের রক্ষণ দুর্গে ফাটল ধরাতে ব্যর্থ হয় লোপেজের শিষ্যরা। শেষ পর্যন্ত গোলরক্ষক শহীদুল আলমের দৃঢ়তায় কয়েক দফা রক্ষা পেলেও ৪-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। অধিনায়ক মাইল জেরিনাক গোল করে এগিয়ে নিলেন। চতুর্থ গোল অস্ট্রেলিয়া। বাংলাদেশ জিম্বাবুয়ে নারী দলের ক্রিকেট সিরিজের খবর। ২ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়ে নারী দলকে ৩৫ রানে হারালো বাংলাদেশের নারীরা। আগে ব্যাট করে আয়েশার 50-তে ৩ উইকেটে ১২৫ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার আয়েশা রহমানের 50 আর শারমিন আক্তারের ৩৫ রানে শক্ত অবস্থান পায় স্বাগতিকরা। পরে দলীয় ৭৬ রানে শারমিন সাজঘরে ফিরে যাবার পর দলীয় স্কোর এগিয়ে নেয় ফারজানা। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১২৫ রানের সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের নারীরা। সালমা রুমানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ফলে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৯০ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। আর অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই বাংলাদেশকে ৩৫ রানের জয় এনে দেন জাহানারা আলম। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রোমানা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের আয়েশা রহমান। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষ। রায় ঘোষণা কাল। একই দিনে হবে সাকা চৌধুরীর রিভিউ শুনানি। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার। চট্টগ্রামের শিশু ইয়াসিন হত্যার দায়ে ৪ জনের ফাঁসির আদেশ। ফরিদপুরে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারে ফ্রান্স জুড়ে চলছে ব্যাপক অভিযান। জরুরি অবস্থা বাড়তে পারে আরও ৩ মাস। এবং টিম কাহিলের হ্যাট্রিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৪-০ গোলে হার স্বাগতিক বাংলাদেশের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।